ক্রিউয়ের টিজার আর ট্রেলার, আমার টিজার আর ট্রেলার দুটোই বেশ ভালো লেগেছে। তিনখানা মহিলা চরিত্র রয়েছে, তাব্বু, কৃতি শ্যানন, করিনা কাপুর খান। কারিনা কাপুর খান, এই যে তিন বন্ধু বা বান্ধবীর যে গ্রুপ যে দেখানো হচ্ছে, কারিনা কাপুর খান হবে হচ্ছে গিয়ে কমেডি রিলিফ, ঠিক আছে, যে একটুখানি ভুলচুক করবে, যে একটুখানি ভুলভাল কথাবার্তা বলবে, ঠিক আছে, কমেডি পোর্শনটা কিন্তু করিনা কাপুর খান করবে। কীর্তি শ্যাননকে দেখানো হবে যে ওবিডিয়েন্ট টাইপের, এবং এরা দুজন এর থেকে বয়সে বড়। এখানে হচ্ছে ওবিডিয়েন্ট, তার দিদিদেরকে খুব ভালোবাসে, ঠিক আছে, এরকম টাইপের একটা ক্যারেক্টার। এদের মধ্যে সব থেকে মিষ্টি কিন্তু কৃতি শ্যাননকেই দেখানো হবে বলে আমার বিশ্বাস। টিজার আর ট্রেলার দুটোই তো আমার ভালো লেগেছে বলো, দুটো দেখে আমার যেটা মনে হলো, কৃতি শ্যাননকে দেখানো হবে সব থেকে মিষ্টি বা ইনোসেন্ট এদের তিনজনের মধ্যে। এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড রুড অ্যান্ড টক্সিক তাব্বুর চরিত্রটাকে হবে দেখানো, এবং তাব্বুর চরিত্রের কোনো না কোনো একটা ট্র্যাজিক ব্যাকগ্রাউন্ড দেখাবেই, কারণ ওর চরিত্রটাকে এত রুড যেহেতু দেখাচ্ছে, টক্সিক যেহেতু করছে, এবার সিম্প্যাথি গেইনের জন্য ওকে না খুব ট্র্যাজিক একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখাবে। আর এই টিজার আর ট্রেলারটা আমি বললাম তো যে আমার ভালো লেগেছে, এই টিজার আর ট্রেলারে দুটো জিনিস মানে আমি পরে কথা বলবো, একটু বাদেই আমি কথা বলবো, এবং আমি আগেই বলে দিচ্ছি কানে হেডফোন দিয়ে নাও, ঠিক আছে। আর দেয়ার ইজ আ রিজন যে আমি জাভেদ আখতারের ছবি আমি এখানে দিয়েছি, ওকে, থাম্বনেলের মধ্যে দিয়েছি, বা কিরণ রাও, আমি এদের ব্যাপারে আমি কথা বলবো একটু বাদেই, ঠিক আছে। এবার এই টিজারটা ট্রেলারটা দেখে আমি কেন সব থেকে বেশি এক্সাইটেড, এরকম বন্ধুবৎসল ফিল্ম তো অনেকই আসে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে এই কিংফিশার এয়ারলাইন যেটা রয়েছে, বিজয় মালিয়া, ঠিক আছে, টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে, কাইন্ড অফ একটা মকারি টাইপের হতে যাচ্ছে। এই মকারিটা কতটা পাওয়ারফুল হবে বা আদৌ কোনো মিনিং রাখবে কি না, কারণ এনিওয়ে এটা যেই প্রোডাকশন হাউসের তরফ থেকে বা যেই ক্রিয়েটিভ মাইন্ডের হাত থেকে আসছে, তাদেরকে আমি 4-5 অক্ষর ছাড়া, মানে একতা কাপুরের কথা বলছি, ঠিক আছে, 4-5-10 অক্ষর ছাড়া আমি কিছুই ভাবি না, ঠিক আছে। একদিকে একতা কাপুর লোকের জন্য সিরিয়াল তৈরি করবে, হিন্দি সিরিয়াল, যেখানে বউ সংস্কারী ভ্যালু ওই দেখাবে, আবার ওই সেম মহিলা থার্কি সমাজকে বিক্রি করার জন্য অল্ড বালাজির মতো অশ্লীল অ্যাপ তৈরি করবে, ঠিক আছে, যার মধ্যে প্রচুর, এবার দেখো, পানু অশ্লীল, ঠিক আছে, পানু দেখা ভালো কি পানু দেখা খারাপ, পানু হচ্ছে গিয়ে লাইফে বাকি সমস্ত জিনিসের মতো, কন্ট্রোলের মধ্যে যদি দেখো তাহলে খুব ভালো, ঠিক আছে, ফাইন। তুমি সিঙ্গেল একটা লোক, তোমার বউ ফৌ নেই, আমাদের এখানে ছেলেদের বিয়ে কখন হয় 30, 32, 35, 28, 27, তার আগে অবধি তোমার বডি পরিণত হয়ে গেছে, তুমি কি করবে? তোমাকে পানু দেখে তোমাকে এক্সারসাইজ তোমাকে হবে করতে। এবার সেটা তুমি কতটা দেখো, সারাদিন তুমি ওই করো কিনা, সেটা তোমার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। না, দ্য পয়েন্ট ইজ যে এই একতা কাপুর, এই মহিলা হচ্ছে গিয়ে একদিকে বিষও বিক্রি করবো আর একদিকে বিষের ওষুধও বিক্রি করবো, ঠিক আছে, মানে পুরোপুরি বিজনেসম্যান, আমাদের আম্বানির মতো, ঠিক আছে, লাউড়া আম্বানির মতো। না, দ্য পয়েন্ট ইজ যে এই সমস্ত লোকেদেরকে না আমি বিশ্বাসই করি না, এদের কোনো আইডিয়া হয় না, কিচ্ছু হয় না। বিজনেসম্যান শুধু একটাই জিনিস বোঝে, পয়সা। আমার পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই, লাইফে পয়সা ছাড়া কোনো কিছুর ভ্যালুই নেই ভাই। যত দিন যাতে তত যেন বুঝতে পারছি যে পয়সাটাই মেন ইম্পর্টেন্ট জিনিস, বাট পয়সার জন্য নিজের আইডিয়াল বেচে দেবো, নিজের স্পাইনাল কর্ড বেচে দেবো, নিজে হিপোক্রিট হয়ে যাব, এটাও আমি ঠিক নিতে পারি না, কারণ মানুষের আইডেন্টিটি, ইন্ডিভিজুয়ালিটির একটা ব্যাপার রয়েছে। এবারে আমি আসি এই ট্রেলারের সব থেকে অ্যাহেম জিনিসে। ট্রেলারটার মধ্যে স্মাগলিং, 3টে এয়ার হোস্টেস, ঠিক আছে, তাদের হাই লাইফস্টাইল, সেটাকে মেনটেন করতে হবে তো, নাহলে পরে তো কেস হয়ে যাবে, ঠিক আছে। এবার এই লাইফস্টাইল মেনটেন করার চক্করে, এবং তারা জানতে পারবে যে তাদের এয়ারলাইন্সের পকেটে পয়সা নেই, বাট তারা সোনা স্মাগল করছে, তাই ওরাও সেটার একটা পিস চাই, ঢুকে পড়বে ওটার মধ্যে। এবং এখানে মানে ওই হয় না যে ভুল পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে আর সেটা কমেডিতে পরিণত হচ্ছে, ওই রকম টাইপের কমেডি এলিমেন্ট কিন্তু ভরে ভরে থাকতে চলেছে। না, আমার সবথেকে বড় আপত্তির জায়গা হচ্ছে গিয়ে দুখানা পোর্শন। টিজারের শুরুতে দেবিও আর হারামিও, দেব মানে মানে পুরুষ আর মহিলা, ঠিক আছে, মানে তোমরা যারা চড়েছো প্লেনে, ওকে, তারা নিশ্চয়ই জানবে যে অ্যানাউন্সমেন্টের সময় এরকমভাবে হয় ডাকা। আমি অ্যাকচুয়ালি বুঝি না এরকম জেন্ডার স্পেসিফিক করে ডাকারই বা কী দরকার আছে, সবাইকে ডাকলেই তো হয়ে যাবে, সবাই চলে আসে যাদের যাদের ফ্লাইটে ওঠার আছে, ঠিক আছে। যাই হোক, দেবিও হারামিও, আজকে
জাভেদ আখতারের মতো লোক যে এত বড় বড় কথাবার্তা বলে। আবার সন্দীপ রেড্ডি ভাঙ্গার তো কিছু না কিছু ফল্ট তো আছেই, তার তো ফল্ট রয়েছে, তার তো মানে উত্তর দেওয়া বা তার বাচনভঙ্গি বা তার টোন সেটাই খুব অ্যাঙ্গার, সেটা থেকে অশ্রদ্ধাতে পরিণত হয়েছে। কিন্তু আমরা কথা বলি, জাভেদ আখতার জাভেদ আখতার এই সিনেমার টিজারে এই যে দেবিও আর হারামিও বলা যে হচ্ছে, देवियों और हरामियों, এটা নিয়ে কিছু বলবে? এটা নিয়ে কি কিরণ রাও আমির খানের বউ কিছু বলবে? তুমি যদি একটা জেন্ডারের অপমান তুমি যদি না সহ্য করতে যদি পারো, তাহলে আরেকটা জেন্ডারের অপমান তুমি কি করে সহ্য করতে পারো? একটা জাভেদ আখতারের বক্তব্যটা আমি পুরোপুরি এগ্রি করি। উনি সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে পয়েন্ট আউট করে কিছু বলেনি। উনি বলেছেন যে না, সিনেমাতে বলছে যে পা চাটার জন্য সেটা দেখে দর্শক আনন্দ পাচ্ছে, এটা ডেঞ্জারাস। জাভেদ আখতারের প্রথমে এটা বোঝা উচিত ছিল যে ওই যে চরিত্র যাকে পা চাটতে বলা হয়েছে সে কে? সে এনিমি ক্যাম্পের লোক, এতদিন সে নাটক করছিল, নিজের প্রাণের ভয় রিস্ক, তাই সে কাইন্ড অফ কনফেস করতে বাধ্য হয়েছে। তার সাথে তার ভালোবাসার কিছু অ্যাঙ্গেল অবশ্যই রয়েছে, কিন্তু যেই লোকটা জানে খুব ভালো করে তুমি আমাকে মারতে এসছো, আজকে গাড়ির ভেতর তুমি থাকতে পারতে, এইটাতে তোমার রিয়েলাইজ হচ্ছে যে না ভাই সত্যিটা বলে দিই, তখন সে কি বলবে? তখন রণবিজয় সিংয়ের মতো একটা প্রবলেমেটিক টক্সিক লোক, যাকে শুরু থেকেই দেখানো হচ্ছে যে এ কিন্তু নর্মাল টাইগার পাঠানের মতো নয়, সে কীভাবে সেটার ব্যাপারে রেসপন্ড করবে? আমরা সাধারণ মানুষরা কি করে ভাই, প্রেমিক প্রেমিকা বা বর বউতে ঝগড়াঝাটি যখন হয়, তখন ঝগড়াঝাটিতে টক্সিক কথাবার্তা হয় না? লোকজন রেগে গিয়ে বাজে বকে না? এই যে কেন কথাটা বলে যে রেগে গিয়ে চুপ করে থাকতে হয়, কারণ রেগে গিয়ে আমরা যেটা বলি সেটা অনেক সময় কদর্য হতে পারে, ভাইল হতে পারে। হয়তো আমরা সেটা মিন করতে যাই না, বাট টেম্পোরারিলি ইমোশনের আউটবার্সের জন্য সেই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। এবার সেটাই তো আমার গোটা ক্যারেক্টার হয়ে যেতে পারে না। আমি বহু সময় কথাবার্তার মধ্যে বলি যে একে ধরে কেলানো দরকার। এবার এটা শুনে কেউ ভাববে যে ছেলেটা হয়তো খুব ভায়োলেন্ট। আমি রিয়েল লাইফে কটা লোককে কেলিয়েছি, ওটা একটা কথার এক্সপ্রেশন, জাস্ট একটা এক্সপ্রেশন। আমি আজকে চাইছি যে সমস্ত অন্যায় মানুষদের যেন খুব কঠিন শাস্তি হয়, এবং কোনো কোনো সময় সেগুলো ভায়োলেন্ট শাস্তি আমি প্রার্থনা করছি বা আমি মুখে বলছি এদের সাথে এইটা যেন হয়। তার মানে কি আমার হাতে সুযোগ থাকলে পরে আমি গিয়ে সেটা করবো? এক্স্যাক্টলি নয়। ওটা বাক্যের অলঙ্কার, ওটা এক্সপ্রেশন। আমার তোমাকে ঠাটিয়ে থাপ্পড় মারতে ইচ্ছা করছে, এইটা ভাবার জন্যে বা বলার জন্যই তুমি কিন্তু টক্সিক হয়ে যাও না। তুমি আদৌ গিয়ে ঠাটিয়ে থাপ্পড় মারছো কি না সেটা বড় ব্যাপার, কারণ আমাদের মধ্যে ইমোশন তৈরি হয়, সেটাকে কন্ট্রোল করাটা আমাদের ব্যাপার। আর কন্ট্রোল করাটা ইজির জন্যই না লোকে মুখে বলে দেয়, মুখে বলে দিলে পরে আর করার ইয়ে থাকে না। যারা ভেতরে চাপিয়ে যারা রাখে তারা একদিন গিয়ে তাদের হাত থেকে ভুলটা হয়ে যায়। যাই হোক, এই সমস্ত তত্ত্বকথার পেছনে একটাই জিনিস রয়েছে যে কিরণ রাও বা জাভেদ আখতার এর মতো লোকজন যারা ভাঙ্গার পেছনে মোটামুটি হাত ধুয়ে পড়েছে, এবং তাদের মতো আরও কিছু সেলিব্রিটি রয়েছে যারা ভাঙ্গার সিনেমা কিনে অনেক কথা বলছে, তারা কি বলবে যে না এটা অন্যায়? একটা সিন রয়েছে ট্রেলারের মধ্যে, তাব্বুর ক্যারেক্টারটা বোধহয় কিছু প্রবলেমের, ওরা কিছুটা চিন্তা, ঠিক আছে, মানে তাব্বুর সাথে কারিনা কাপুর বা কৃতি সেনন কেউ একটা কথা বলছে। এবার ফ্লাইটের মধ্যে না কিছু ইরিটেটিং প্যাসেঞ্জার থাকে যারা ভুলভাল উঠে এই উপরে ঢাকনা খুললো, ঢাকনা বন্ধ করলো না, ঠিক আছে দাদা আপনি এদিকে আসুন আমি ওদিকে বসবো, আমার অসুবিধা হচ্ছে, পা তুলে দিচ্ছে, এদিক ওদিক বন্ধ করেছে, ঠিক আছে। ফ্লাইটে প্রচুর ইরিটেটিং থাকে লোকজন, যে ভাই বাথরুমে গিয়ে স্মোক করছে, ভাই বাথরুমে স্মোক করা বারণ ফ্লাইটে, ঠিক আছে, তারা সেটা করবে 14 বার আমার জল খায়, আমাকে এই দিন, আমাকে ওই দিন, ঠিক আছে। কিন্তু তাদেরকে, এবং বিশ্বাস করো এই যে যারা ক্রু ক্যাবিনেট যারা থাকে না, তাদের কিন্তু কাজের মারাত্মক প্রেশার থাকে। অনেকেই ভাবে যে এরা তো ক্রুদের মধ্যে রয়েছে, এদের কি কাজ, ফ্লাইটে জাস্ট এরা থাকে, লোকজনকে চা জল খাবার দেয়, তারপর গিয়ে বসে থাকে। ভাই এদের হাই স্ট্রেস, মানে এদের পুরো জবের নেচারটাই হচ্ছে কি অতটা সময় তুমি ওপরে অন দি ফ্লাইট থাকছো, আজকে এখান কালকে ওখান, তারপর এদের স্কেডিউলিং শিফটে খুব স্ট্রেস থাকে, তার মধ্যে এদেরকে মেনটেন করতে হয়, হাসি মুখে সমস্ত প্যাসেঞ্জারকে গ্রিট করতে হয়। বিমান সেবিকার কাজ ইজ নট ইজি অ্যাট অল। আর কত ধরনের প্যাসেঞ্জারকে হ্যান্ডেল করতে হয়, মানে 100-200 প্যাসেঞ্জারের মধ্যে 10 জন যদি প্রবলেম যদি করে, তোমাকে 10টা লোককে হ্যান্ডেল করতে হচ্ছে।
একটা ফ্লাইটের মধ্যে দিনে হয়তো 4বার 5বার তুমি ফ্লাইটে হয়তো ওঠো, ঠিক আছে? তো এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস ফেলার মতো কিন্তু একটা জব, ওকে? কিন্তু সিনেমার মধ্যে তুমি যেভাবে দেখাচ্ছ একটা লোক উঠছে চোপ চুতিয়ে, ঠিক আছে, তাব্বুকে চুতিয়ে বলে বসিয়ে দিলে। এবার একটা কথা বলি, এটা রিভার্স জেন্ডার যদি হতো, বাসের কন্ডাক্টর যারা, তাদেরকেও সেম লেভেলের স্ট্রেসের মধ্যে দিয়ে ইয়ে করতে হয়। অনেক সময় আছে অনেক মহিলা সিট নিয়ে অকারণে অশান্তি করে, ঠিক আছে? একটা বাসের কন্ডাক্টর আজকে একটা মহিলাকে ডিরেক্ট বলতে পারবে এমনি বস? পারবে? আমাদের এখানে কোনো সিনেমাতে এরকম সিন দেখানো পসিবল হবে? এই যে শুরুতে, তাও এখানে তো তাও ঠিক আছে, আমি মেনে নিচ্ছি তাব্বুর ক্যারেক্টারটা একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সেরকমভাবে সে আউটবার্স করছে। শুরুতে অ্যানাউন্সমেন্টের সময় ওটা কী ছিল? দেবী ওর হারামিও। তোমরা আমাকে ভেবে বলো, তোমরা, আমি জানি এই কমেন্ট বক্সে কিছু লোক আসবে, লাপাতা লেডিসকে আমি ভালো বলেছি, কিছু লোকের গায়ে লেগে গেছে, না তুমি ওই বলেছো, তুমি সেই বলেছো। ভাই, ইন্টারন্যাশনাল ওমেন ডে যে পাস যে হলো, আমি না এক্ষুনি একটা ভিডিও বানাতে পারি যেখানে অন্তত 20 থেকে 30টা না, অন্তত 15খানা উমেন চরিত্র থ্রু আউট দ্য হিস্টোরি অফ ফিল্মস, যারা বিভিন্ন রকমভাবে ইম্প্যাক্ট ফেলে গেছে, ঠিক আছে? ফেমিনিজম নিয়ে আমি এখন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। তোদের মধ্যে কার কার সেই যোগ্যতা আছে? ফেমিনিজমের ব্যাপারে তোরা কী কী বুঝিস? কেউ কেউ আছে, দাদা তুমি তো মেয়েদের সাপোর্টে কথা বলছো, কেউ কেউ বলবে দাদা তুমি তো হিপোক্রিট, আবার কেউ কেউ বলবে যে না তুমি মেয়েদের ব্যাপারে যে গালাগাল দাও সেটাই ঠিক করো। শোন, মেয়ে আর পুরুষ দুটো জেন্ডারের মধ্যেই ভালো জিনিস আছে, দুটো জেন্ডারের মধ্যেই খারাপ জিনিস আছে। মেন ইস্যু হচ্ছে কি, তোমাকে সবটা জানতে হবে, জেনে কথা বলতে হবে। সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে নিয়ে সবাই এত পোক করছে, ইয়ে করছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা কেন অনুরাগ কাশ্যপের সাথে ছবি দিয়েছে বলে অনুরাগ কাশ্যপের ক্যারেক্টার অ্যানালিসিস করতে চলে এলো কিছু শোরের বাচ্চা। আবার অনুরাগ কাশ্যপ কেন ঘাটিয়া বলেছে সেই নিয়ে আবার সৃজিত মুখার্জি এসে বলবে নে বেঙ্গলি ফিল্মস আর নট ঘাটিয়া। হ্যাঁ, বাংলা সিনেমা অবশ্যই ঘাটিয়া নয়, বাংলা সিনেমাতে কিছু ভালো ভালো কাজ হয়, যেই কাজগুলো তো লোকে দেখতে পর্যন্ত যায় না, কালকক্ষের মতো কাজ। আবার এটা আবার কালকক্ষের কথা বলছি বলে একজন আবার বলতে আসবে যে তুমি কালকক্ষ নিয়ে কোথায় ভিডিও বানিয়েছো? কালকক্ষ আমি এত ভিডিওতে মেনশন করেছি না, আমার আলাদা করে কালকক্ষ বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আমাকে বলো, এই যে দেবীও আর হারামিও, আমি আজকে এরকম একটা ইয়ে করি, আজকে এরকম একটা ফিল্ম আসতো গোল্ড ডিগারো और मर्दो, ঠিক আছে, मर्दो और गोल्ड डिगारो, দেবো और ঢেমনিও, এরকম জিনিসপত্র থাকতো, কীরকম গায়েটা লাগতো। আর সব থেকে বড় কথা কি, এই সমস্ত ঘাউয়া কুত্তার বাচ্চা যারা সবসময় ঘাউ ঘাউ করে, আজকে বলিউডের লোকজন এসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কি উমেন অবজেক্টিফাইংয়ের ওপর ইয়ে পাঠ পড়াচ্ছে। ভাই, তোরা তোদের সিনেমাতে কি করিস? শোলে সিনেমাতে উমেন অবজেক্টিফাইং জিনিসপত্র ছিল না? জাভেদ আখতার বলছে যে আমার 53 বছরের কেরিয়ারের কোনো সিনেমাতে তুমি কিছু খুঁজে পাওনি। জাভেদ আখতারকে আমি ড্যাম শিওর বলতে পারি যে খুঁজতে নামা যদি যায় ঠিক কিছু না কিছু পাওয়া যাবে। আমির খানের বউ কিরণ রাওকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যে রিপ্লাইটা দিয়েছে সেটা কিন্তু একটা ফিটিং রিপ্লাই, সত্যিই তো ভাই ছিল এরকম। আজকে শাহরুখ খান যে প্রেম নিয়ে যে এত কিছু জ্ঞান ফ্যান বা এত কিছু যে দেয়, সেও তো ডর বাজিগর আঞ্জাম তো করেছে। এবং ভাই, আমি কাজগুলোকে সাপোর্ট করি। আজকে আমি মির্জাপুরের মতো কাজকেও সাপোর্ট করি, অ্যানিমেলের মতো কাজকেও সাপোর্ট করি, ডর বাজিগর আঞ্জামের মতো কাজকেও সাপোর্ট করি। কেন? কারণ আমার ম্যাচিওর কন্টেন্ট দেখতে ভালো লাগে, আমার প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক অ্যাডাল্ট ডার্ক কন্টেন্ট দেখতে ভালো লাগে, ঠিক আছে? গুড্ডু ভাইয়া বা এই ভিলেনের যে চরিত্রটা ছিল, এই সমস্ত ক্যারেক্টাররা অ্যাকচুয়াল রিয়েল লাইফে এক্সিস্ট করে। পাঠান টাইগারের মতো ক্যারেক্টার অ্যাকচুয়াল রিয়েল লাইফে এক্সিস্ট করে না। রিয়েল লাইফে মানুষজন টক্সিক হয়, বায়াসড হয়, সিনেমাতে সেগুলো তুলে ধরা হয় না, সিনেমাটাতে রিয়ালিটি তুলে ধরা হয় না। কেন? কারণ সিনেমাতে একটা স্ট্রবেরি রিয়ালিটি সবসময় দেখানোর চেষ্টা করা হয়, হুইচ ইজ রং অ্যাকর্ডিং টু মি। তুমি একটা জিনিসকে অ্যাড্রেসই না যদি করো, তাহলে সেটার জন্য কি পরিণতি হবে বা কি পরিণতি হতে পারে সেটা তুমি দেখাবে কি করে? যাই হোক, এই টপিকটা অনেকটা আউট অফ দ্য হ্যান্ড বেরিয়ে যাচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, আমি এখানে বন্ধ করছি, ঠিক আছে? তো বলো তোমরা।